আজকে আমরা উপাংশ নিয়ে কথা বলবো। তো উপাংশের আমি এখানে দেখো লিখছি সম্পূর্ণ অংশ সমান হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা অংশ, আবার ভাঙ্গা ভাঙ্গা অংশকে যোগ করলে আমরা সম্পূর্ণ একটা অংশ পাই। তো কিছু কনফিউজড মনে হচ্ছে নিজের কাছে না, যে জিনিসটা আসলে কি কনফিউশনের মধ্যে আসো। যদি আমি একটু ক্লিয়ার করি, ধরো একটা লাঠি আছে, হ্যাঁ, এই লাঠিটা ধরো তোমার 3 মিটার লম্বা, লাঠিটা হচ্ছে 3 মিটার লম্বা। এই লাঠিটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে 2 মিটার, একটা হচ্ছে 1 মিটার, একটা 1 মিটার। আমি এটাকে ভেঙে 3টা ভাগে ভাগ করলাম। তাহলে আমার যে এই যে সম্পূর্ণ লাঠি যেটা হচ্ছে 3 মিটার, আমার 2 মিটার 1 মিটার 1 মিটার আমি যদি ওইগুলোকে যোগ করি, হ্যাঁ, ওই ভাঙা অংশগুলোকে যদি আমি একসাথে করি, তখন আমার কি হবে, সম্পূর্ণ লাঠি পাওয়া যাবে না, যেটা 3 মিটারের লাঠি। আচ্ছা, তাহলে এই জায়গায় যে 2 মিটার ছিল, 1 মিটার ছিল, 1 মিটার ছিল, এগুলো ভাঙা ভাঙা অংশ না? ওই ভাঙা ভাঙা অংশ যোগ করার পরে আমি একটা সম্পূর্ণ অংশ পাইছি। ওই ভাঙা ভাঙা অংশকে আমরা উপাংশ বলতে পারি, আর এটা হচ্ছে আমার মূল বা আমার সম্পূর্ণ অংশ। ঠিক আছে, এখন আমরা তো এটা একটা রো উদাহরণ, ধরো আরেকটু যদি স্পেসিফিকভাবে আমি চিন্তা করি, ধরো আমার কাছে 50 আছে। এখন এই 50কে আমি এইভাবে লিখতে পারি 20 + 30, 20 + 30, এইভাবে আমি 50 লিখতে পারি। এবং আরেকজন এসে আমাকে বললো যে না, 50 = হচ্ছে 49 + 1, অথবা ধরো আরেকজন এসে আমাকে বললো যে 35 প্লাস হচ্ছে 15, হয় না? এটাও তো তোমার 50 হয়। তাহলে এই জায়গার মধ্যে আমার এটা হচ্ছে অংশ, এই অংশগুলোকে যোগ করলে আমি একটা সম্পূর্ণ অংশ পাইতেছি, তাই না? তাহলে এবং এই অংশগুলো আমার বিভিন্নভাবে আমি সাজাইতে পারি। ওকে, এখন এটা আমি ভেক্টরের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো, বা ভেক্টরে ওইটা আমরা কিভাবে করি। ভেক্টরের ক্ষেত্রে যেটা, ওইটা দেখো আমি ভেক্টরকে কি ভাঙা যাবে? ভেক্টরকে কি ভেঙে টুকরা টুকরা করা যায়? আচ্ছা, ভেক্টরকে ভেঙে টুকরা টুকরা করা যায় কিনা এটা একটু তোমরা চিন্তা করো। আমরা দেখি ভেক্টরকে ভেঙে যে টুকরা টুকরা করতে পারি কিনা। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে তোমার পি ভেক্টর, হ্যাঁ, এটা এই দিকে ক্রিয়াশীল, এবং আমার কাছে আরেকটা ভেক্টর আছে তোমার কিউ ভেক্টর, সেটা হচ্ছে এই দিক বরাবর ক্রিয়াশীল। এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর, ওই দিক বরাবর ক্রিয়াশীল। তাহলে আমরা ত্রিভুজ সূত্র অনুসারে, আমরা এর আগের ভিডিওতে ত্রিভুজ সূত্র সম্পর্কে আলোচনা করেছি। ত্রিভুজ সূত্র অনুসারে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হবে তাদের লব্ধি ভেক্টর। তাহলে আমি এই জায়গায় ত্রিভুজ সূত্র অনুসারে কি লিখতে পারি, r = p ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাই না? আচ্ছা, এই যে ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল সমান হচ্ছে আমার এখানে লব্ধি ভেক্টর। আমি এটাও তো বলতে পারি আমার যে লব্ধি ভেক্টরটা আছে, অথবা আমার যে মূল ভেক্টরটা আছে, ওই মূল ভেক্টরটা এই দুইটা ভেক্টরের যোগফলের সমান। হ্যাঁ, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলের সমান, যেহেতু আমার লব্ধি ভেক্টর হয়েছে বা মূল ভেক্টরটা হয়েছে, তাহলে এই ভেক্টরের দুইটা উপাংশ পি ভেক্টর এবং কিউ ভেক্টর আমি বলতেই পারি। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে এখন যদি আমরা একটু সংজ্ঞাতে আসি, যে ভেক্টরকে যোগ করে মূল ভেক্টর পাওয়া যায় তাদেরকে মূল ভেক্টরের উপাংশ বলে। যে ভেক্টরগুলোকে আমি যোগ করে, যেমন এখানে আমি পি ভেক্টর কিউ ভেক্টর যোগ করে আমার মূল ভেক্টর আর ভেক্টরটা পেয়ে গেছি, তাহলে এই জায়গায় আমার পি ভেক্টর আর কিউ ভেক্টর হচ্ছে উপাংশ। কার উপাংশ? কোন ভেক্টরের উপাংশ? মূল ভেক্টর আর ভেক্টরের উপাংশ। ওকে, আচ্ছা, এখন আমরা একটু আগে দেখছিলাম যে 50কে বিভিন্নভাবে লেখা যায়। আমি কি এখানে, ধরো আমার এখানে আর আছে, হ্যাঁ, আর ভেক্টর, এবং এখানে আমার একটা পি ভেক্টর আছে, এটা একটা আমার কিউ ভেক্টর ছিল, হ্যাঁ, পি ভেক্টর আর কিউ ভেক্টর। আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না? এদিক বরাবর গেছে, আবার এদিক বরাবর উঠছে। ঠিক আছে, এটাকে আমি ধরো নাম দিলাম আরেকটা এ ভেক্টর এবং বি ভেক্টর। তাহলে কি এ আর বি ভেক্টরের যোগফল সমান কি আর ভেক্টর হবে না? অবশ্যই এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল তো তোমার আর ভেক্টর হবে। তাহলে আর যদি মূল ভেক্টর হয়, এ ভেক্টর এবং বি ভেক্টর হবে আর ভেক্টরের উপাংশ, তাই না? তাহলে আমরা এই জায়গা থেকে যেটা বুঝলাম যে দুইটা ভেক্টরের যোগফল যে একটা মূল ভেক্টরকে নির্দেশ করে, অথবা একটা মূল ভেক্টরকে যে দুইটা ভেক্টরের যোগফল অনুসারে নির্দেশ করা যায়, ওই দুইটা ভেক্টরকে আমরা কি বলবো, তাদের এই মূল ভেক্টরের উপাংশ। ওকে, আচ্ছা, ভেক্টরকে দিক অনুযায়ী ভেঙে দিলে উপাংশ পাওয়া যায়। আমরা ধরো একটা 4তলা বিল্ডিং আছে, 1 2 3 4, 4তলা বিল্ডিং। ওই 4তলা বিল্ডিংয়ে ধরো নিচ থেকে এখানে একটা মই আছে, বা ধরো একটা ঢালু একটা কিছু একটা আছে, যেটা দিয়ে একটা বাক্সকে উপরে তোলা হচ্ছে এদিক বরাবর টেনে। এদিক বরাবর টেনে একটা বাক্সকে উপরের দিকে তোলা হচ্ছে, এফ বলে আমরা ধরে নিলাম।
তাহলে এদিকে যদি এফ বলে টেনে তোলা হয়, আমি এটাকে এফ ভেক্টর ধরতে পারি, একটা বল আচ্ছা তোলা হয়, তাহলে এই বক্সটা এই বলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এদিক বরাবর এবং একটা হচ্ছে এদিক বরাবর। তো এদিকের বলকে আমি লিখতে পারি এফ এক্স ভেক্টর। হ্যাঁ, তাহলে এই বলকে আমি বললাম অনুভূমিক, অনুভূমিক বরাবর, এটা হচ্ছে আমার উলম্ব বরাবর। এই জায়গায় আমার অনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর দুইটা অংশে ভাগ হয়ে গেল আমার এই যে এফ ভেক্টরটা, এদিকেরটা আমি এফ ওয়াই ধরতে পারি, এফ ওয়াই ভেক্টর। এফ এক্স ভেক্টর তাহলে কি আমার অনুভূমিক এবং এফ ওয়াই হচ্ছে আমার উলম্ব দিকে ভেক্টর। কার ভেক্টর? এফ ভেক্টরের দুইটা অংশ আমরা দুইটা ভাগে ভাগ করে দিলাম। দিক অনুযায়ী যদি ভেঙে দেওয়া হয় তাহলে সেটাই হচ্ছে উপাংশ। ভেক্টরকে দিক অনুযায়ী আমি এফ ভেক্টরকে, একটা হচ্ছে অনুভূমিক দিকে, তাহলে এফ ভেক্টরের অনুভূমিক দিকে এটা হবে অনুভূমিক উপাংশ, এবং এফ ভেক্টরের উলম্ব দিকে এটা হবে উলম্ব উপাংশ। এফ ওয়াই হচ্ছে এফ ভেক্টরের উলম্ব উপাংশ, এফ এক্স হচ্ছে এফ ভেক্টরের অনুভূমিক উপাংশ। উলম্ব উপাংশ আর আনুভূমিক উপাংশ যদি আমার দুইটা ভাগে ভাগ হয়ে যায়, আমি এই বিল্ডিংটা মিটিয়ে দিলাম প্লাস এই জায়গায় বক্সটা যদি মিটিয়ে দিই, তাহলে এই জায়গায় দেখো আমার যে এফ এক্স এবং এফ ওয়াই তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং তাদের ঠিক মাঝ বরাবর আমাদের যে এফ বলটা ছিল এফ ভেক্টর সেটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আমরা এটাকে লম্ব উপাংশ বলতে পারি। আচ্ছা, তো এফ এক্স এবং এফ ওয়াই কিন্তু পরস্পর লম্ব, এবং এটাকে আমরা লম্ব উপাংশ যদি বলে থাকি। লম্ব উপাংশের ক্ষেত্রে আমাদের এদিক বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল এবং এদিক বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল পরস্পর তারা লম্ব। ধরে আমার এদিক বরাবর পি ভেক্টর ক্রিয়াশীল, এখানে কিউ ভেক্টর ক্রিয়াশীল, এবং তাদের যে লব্ধি সেটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টরকে ভেঙে আমি পি আর কিউ ভেক্টরে কনভার্ট করলাম। এটা হচ্ছে আমার আনুভূমিক দিকে বা অনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে আমার উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। তো এই ক্ষেত্রে আমরা আর এর মানটা জানি, ঠিক আছে, আমার যে মূল ভেক্টর সেটা জানি, আমি আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করার সূত্র বের করতে চাচ্ছি। তখন আমরা ধরো এই দিক বরাবর একটা টান দিলাম, তো টান দিলে পরে আমরা জানি যদি এরকম হয় পি ভেক্টর এবং তার সাথে যে লব্ধি ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরলাম। যেহেতু এটা 90 ডিগ্রি পরস্পর, পি আর কিউ যদি 90 ডিগ্রি হয় এবং আর এর সাথে পি যদি থিটা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা। ওকে, এখন আমরা যদি পি ভেক্টর বের করতে চাই, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। আমি যদি এখানে ও এ বি লিখি, ত্রিভুজ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ, এবং এই ক্ষেত্রে আমরা এখানে সমকোণী ত্রিভুজ, যেহেতু আমাদের কাছে ভূমি আছে এবং অতিভুজ আছে, তাহলে আমি এখানে cos থিটা ইউজ করতে পারি। cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, পি ডিভাইডেড বাই হবে আর। তাহলে আমি এখান থেকে পি ইজ ইকুয়াল টু পাই হচ্ছে আর cos থিটা। এটা হচ্ছে আমার আনুভূমিক উপাংশ বের করার সূত্র। এবং সেইমভাবে যদি আমি উলম্ব উপাংশ বের করতে চাই, আমার উলম্ব উপাংশ হচ্ছে কিউ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী হবে আর কজ, তাদের মাঝখানে কোনটা কত 90 মাইনাস থিটা। তো আর কজ 90 মাইনাস থিটা আমরা জানি, কজ 90 মাইনাস থিটা মানে হবে সাইন থিটা। এটা হচ্ছে আমার উলম্ব উপাংশ বের করার সূত্র। তাহলে আনুভূমিক উপাংশ, এই পি যদি আনুভূমিক উপাংশ ধরি আমরা, তাহলে পি ইজ ইকুয়াল টু হবে মূল ভেক্টরের সাথে তাদের মধ্যবর্তী কোণের কজ থিটা। ঠিক আছে, মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সেটা হবে কজ থিটা। আর কিউ যদি আমরা উলম্ব উপাংশ ধরি, উলম্ব উপাংশ হচ্ছে মূল ভেক্টর আর সাইন থিটার গুণফল। ওকে, আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে তোমার উলম্ব উপাংশ এবং আনুভূমিক উপাংশ বের করতে পারবো।